ইরানের অর্থনীতি ও রাজনীতিতে একযোগে দেখা দেওয়া গভীর সংকট নতুন করে প্রশ্ন তুলেছে। দেশটির ইসলামী শাসন ব্যবস্থা কি টিকে থাকার শেষ ধাপে পৌঁছে গেছে? সম্প্রতি ইরানি রিয়ালের বিপর্যয়কর অবমূল্যায়ন পরিস্থিতিকে আরো ঘনীভূত করেছে। এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দাম উঠে গেছে প্রায় 14.5 লাখে। এই ধাক্কা সরাসরি প্রভাব ফেলেছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ক্রয় ক্ষমতার পতনের প্রতিবাদে রাস্তায় নেমেছে মানুষ। প্রাণঘাতী সহিংসতার পর ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট দ্রুতই রাজনৈতিক ক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীদের স্লোগানে উঠে আসে স্বৈরাচারের পতন হোক। এই ভাষা শুধু অর্থনৈতিক অসন্তোষ নয়, বরং শাসন ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, এই আর্থিক সংকটের জন্য দায়ী তেহরানের শত্রুরা। তবে এই বক্তব্যের একদিন পরেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকিসূচক বার্তা আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ইরানে যেতে প্রস্তুত। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের তথ্য অনুযায়ী মাত্র 1 বছর আগেও $1 পাওয়া যেত প্রায় 8,20,000 রিয়াল। আমদানি নির্ভর ইরানের জন্য এই মুদ্রাস্ফীতি তাৎক্ষণিকভাবে খাদ্য, ওষুধ ও নিত্য পণ্যের দামে ভয়াবহ চাপ সৃষ্টি করছে। তবে বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি শুধু উপলক্ষ, মূল সংকট রাজনৈতিক। আটলান্টিক কাউন্সিলের ইরান বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী গিশু গিয়ার মতে, অর্থনৈতিক ধস বিক্ষোভের উদ্দীপক হলেও মূল কারণ নয়। স্লোগান ও আন্দোলনের বিস্তার দেখলে স্পষ্ট হয়, মানুষ এখন পুরো শাসন ব্যবস্থাকেই লক্ষ্যবস্তু বানিয়েছে। বিক্ষোভকারীরা আবারও ব্যবহার করছেন জান জেন্দেগি আজাদি, নারী জীবন ও স্বাধীনতা স্লোগানটি। এটি 2022 সালে মাহসা আমিনের মৃত্যুর পর শুরু হওয়া আন্দোলনের প্রতিধ্বনি। পাশাপাশি শোনা যাচ্ছে ডেথ টু দ্য ডিক্টেটর, যা সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে। গিশুনিয়ার ভাষ্য, আগের আন্দোলনগুলোতে সংস্কারের দাবি থাকলেও এবার সেই সীমা পেরিয়ে গেছে আন্দোলন। এখন আর সংস্কার নয়, শাসন ব্যবস্থার পরিবর্তনই প্রধান দাবি। এই আন্দোলন বিভিন্ন প্রজন্ম ও রাজনৈতিক পরিচয়ের মানুষকে একত্র করেছে। তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানপাট বন্ধ হয়ে যাওয়া অনেকের কাছে 1979 সালের ইসলামী বিপ্লবের স্মৃতি ফিরিয়ে এনেছে। গিশুনিয়ার মতে, বাজারের ধর্মঘট শুধু অর্থনীতিতে আঘাত হানে না, এটি ইসলামী প্রজাতন্ত্রের রক্ষণশীল ভিত্তিকেই নড়িয়ে দেয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজেও সম্প্রতি স্বীকার করেছেন, সমস্যার সমাধান না হলে আমরা শাসন করতে পারবো না। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য কার্যত রাজনৈতিক দেউলিয়াত্বের স্বীকারোক্তি। 2026 সালের খসড়া বাজেটে সরকার কর বৃদ্ধির হার 62% এবং মুদ্রাস্ফীতি 50% ধরেছে, যা সাধারণ মানুষের কাছে রাষ্ট্রীয় লুটপাট হিসেবে প্রতিভাত হচ্ছে। সঞ্চয়ের মূল্য হারিয়ে গেছে, খাদ্য ও ওষুধ অনেকের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, বিদ্যুৎ ও পানির সংযোগ অনিয়মিতভাবেই বন্ধ থাকছে। সংকট এখন শুধু নিম্ন আয়ের নয়, শহুরে মধ্যবিত্ত গভীরভাবে ক্ষতিগ্রস্ত। গিশুনিয়া বলেন, যখন মানুষের আর হারানোর কিছু থাকে না, তখন তারা রাষ্ট্রীয় সহিংসতার মুখে দাঁড়ানোর ঝুঁকিও নিতে প্রস্তুত থাকে। একই সঙ্গে লেবানন, ইয়েমেন ও গাজায় ইরানের আঞ্চলিক হস্তক্ষেপ নিয়েও ক্ষোভ বাড়ছে। অনেক ইরানি মনে করছেন, হিজবুল্লাহর বা হামাসে ব্যয় হওয়া প্রতিটি ডলারই সাধারণ মানুষের পকেট থেকে কেটে নেওয়া হয়েছে। সরকার শুরু থেকে কড়া দমন নীতি নিয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে টিয়ার গ্যাস ও সরাসরি গুলিবর্ষণ। ডয়চে ভেলের বিশ্লেষণে বলা হয়েছে, এই কৌশল আসলে শাসক গোষ্ঠীর অসহায়ত্বই প্রকাশ করে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সমর্থনের আহ্বানকে সামনে রেখে ইরানি কর্তৃপক্ষ আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরছে। তবে বিশ্লেষকদের মতে, এত বিস্তৃত সামাজিক আন্দোলন বাইরের কোনো শক্তির নিয়ন্ত্রণে থাকা সম্ভব নয়। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড অবস্থায় হস্তক্ষেপে প্রস্তুত। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শাম খানি হুঁশিয়ারি দেন, ইরানের নিরাপত্তায় হস্তক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। আর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। ইরানের শাসন ব্যবস্থা এখন বহুস্তর সংকটে জর্জরিত। অর্থনীতি, রাজনীতি, সামাজিক আস্থা ও বৈদেশিক চাপ একসঙ্গে ঘনীভূত হচ্ছে। এই আন্দোলন শেষ পর্যন্ত শাসন পতনে রূপ নেবে কিনা তা অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, বর্তমান পরিস্থিতি আর আগের মতো নেই এবং ইসলামী প্রজাতন্ত্র আর ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার সময় ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে ছিল শান্তির প্রতিশ্রুতি। নিজেকে তিনি তুলে ধরেছিলেন শান্তির প্রেসিডেন্ট হিসেবে।
সালের 20 জানুয়ারির অভিষেক ভাষণে দৃপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন শান্তি স্থাপনকারী ও ঐক্যবদ্ধকারী হিসেবে ইতিহাসে নিজের নাম রেখে যেতে চায়। কিন্তু এক বছরও না পেরোতেই সেই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার বিস্তর ফারাক স্পষ্ট হয়ে উঠেছে। শান্তিকামী ট্রাম্প আজ একের পর এক সামরিক ফ্রন্টে সক্রিয়। যুদ্ধ ও হস্তক্ষেপ যেন তার পররাষ্ট্রনীতির নতুন স্বাক্ষর। বছরের শুরুতেই ভেনেজুয়েলায় আকস্মিক সামরিক অভিযানে বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনা বিশ্ব রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছে। এর আগে বড়দিনের সকালে নাইজেরিয়ায় জেহাদি লক্ষ্যবস্তুতে চালানো হামলা উৎসবের আবহে রক্তের ছাপ ফেলে। আর ইরানের সরকার বিরোধী বিক্ষোভে দমন পীড়নের ঘটনায় মার্কিন বাহিনীকে লকড অ্যান্ড লোডেড থাকার হুঁশিয়ারি, সব মিলিয়ে ট্রাম্পের শান্তি দর্শন এখন ক্রমে সামরিক শক্তি প্রদর্শনের ভাষায় রূপ নিচ্ছে। অথচ এই ট্রাম্পই বারবার দাবি করে আসছেন 8টি যুদ্ধের অবসান ঘটানোর কৃতিত্ব তার, এবং সে কারণেই সে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। ক্ষমতায় ফিরেই প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ডিপার্টমেন্ট অফ ওয়ার নামে আখ্যা দেওয়ায় তার কথাবার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ট্রাম্পের বিশ্বাস শক্তির মাধ্যমেই শান্তি আসে। রোনাল্ড রিগানের পিস থ্রু স্ট্রেংথ নীতিকে তিনি যেন নতুন মোড়কে ফিরিয়ে আনছেন। এখানেই দ্বন্দ্ব। এক সময়ে ডোনাল্ড ট্রাম্পই ছিলেন মার্কিন সামরিক হস্তক্ষেপের কড়া সমালোচক। জর্জ ডব্লিউ বুশের ইরাক যুদ্ধকে তিনি ভুল সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছিলেন। বলেছিলেন তথাকথিত জাতি নির্মাতারা দেশ গড়াচ্ছে, ধ্বংসই বেশি করছে। রিয়াদে দেওয়া ভাষণেও তার মুখে ছিল আমেরিকা ফার্স্ট, অন্য দেশের যুদ্ধ নয়, নিজের দেশের স্বার্থই মুখ্য। কিন্তু বাস্তবতা আজ ভিন্ন। গত বছর ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন তিনি। সিরিয়ায় বিমান হামলা চালিয়েছেন। ভেনেজুয়েলা অভিযান নিয়ে তো খোদ মার্কিন সিনেটররাই প্রশ্ন তুলেছেন। ইরাক যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সিনেটর রুবেন গ্যালেগোর কণ্ঠে হতাশা। এক বছরেরও কম সময়ে আমরা বিশ্বের প্রহরী থেকে বিশ্বের গুন্ডায় পরিণত হয়েছি। শান্তি নোবেল নিয়ে ট্রাম্পের আজন্ম আকাঙ্ক্ষা থাকলেও সে পুরস্কার বারবার তার নাগালের বাইরে থেকেছে। এবছর সে নোবেল জিতেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো, যা ভেনেজুয়েলাতেই ট্রাম্পের সামরিক অভিযান পরিস্থিতিকে আরো নাটকীয় করে তুলেছে। তবে নোবেল না পেলেও ট্রাম্পের কপালে জুটেছে এক অদ্ভুত শান্তি স্বীকৃতি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার হাতে তুলে দিয়েছেন বিশ্ব শান্তি ও ঐক্য রক্ষায় অসাধারণ অবদান এর সম্মাননা। যেখানে অভিবাসীদের প্রতি কড়াকড়ি, রাজনৈতিক বিরোধীদের প্রতি কঠোরতা এবং সামরিক আগ্রাসনের নজির রয়েছে, সেখানে এই স্বীকৃতি অনেকের চোখে আইরনি বা বিদ্রূপ ছাড়া আর কিছুই নয়। শান্তির দূত হিসেবে ইতিহাসে জায়গা করে নেওয়ার যে স্বপ্ন ট্রাম্প দেখিয়েছিলেন, বাস্তবে তার কর্মকাণ্ড ক্রমেই সেই স্বপ্নের বিপরীত মেরুতে অবস্থান নিচ্ছে। তাই প্রশ্ন থেকেই যায়, ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে স্মরণীয় হবেন শান্তির নির্মাতা হিসেবে, নাকি শক্তির নেশায় মত্ত এক যুদ্ধের সারথি হিসেবে?